স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে তেমনি একটি সভ্যতা সম্পর্কে জানবো, সেটি হচ্ছে প্রাচীন চীন বা চৈনিক সভ্যতা। চীন দেশে পূর্ব সীমানায় বিস্তীর্ণ সমভূমি সমুদ্রে মিশেছে। চীনের পশ্চিম দিক জুড়ে রয়েছে সূচ্য পর্বতশ্রেণী ও শৈলমালা। হুয়াংহো আর ইয়াংসি নামে দুটি বড় নদী সমভূমির উপর দিয়ে প্রবাহিত। বর্ষায় হুয়াংহো নদীর জলে প্রায় শত শত কিলোমিটার পর্যন্ত এলাকা প্লাবিত হয়। গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হতো সেই সময়। চীনারা তাই একে ডাকত নানান নামে। কখনো ডাকত ভ্রাম্যমাণ নদী বলে, আজও তা চীনের দুঃখ নামে পরিচিত। ইয়াংসি নদীর তীরবর্তী অঞ্চল অত্যন্ত উর্বর। প্রাচীনকালে এই এলাকা ঘন বন জঙ্গলে আবৃত ছিল। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে হুয়াংহো অববাহিকা অঞ্চলে দাস মালিক ভিত্তিক রাষ্ট্রের উদ্ভব হয়। হুয়াংহো নদীর দুই পাশের উর্বর এলাকায় চাষিরা বসতি স্থাপন করেছিল, যারা গম, যব, ধান, সবজি, পশুপালন ও রেশমি কীটের রেশমি সুতা দিয়ে মজবুত ও সুন্দর কাপড় বানাত। হুয়াংহো নদীর তীরবর্তী অঞ্চলে প্রত্নতত্ত্ববিদগণ খ্রিস্টপূর্ব 2 সহস্রাব্দে নির্মিত বহু কবর আবিষ্কার করে। কয়েকটি কবরের মধ্যে ক্ষৌম বস্ত্রে জড়িত মৃতদেহে এবং খাদ্যশস্য রক্ষিত হাড়ি পাওয়া গেছে। অন্যান্য কবরের জন্য ভূতল গর্ভে বিশাল ভবন করা হয়। সবাধারের চতুষ্পার্শ্বে স্বর্ণনির্মিত জিনিসপত্রাদি, অস্ত্র শস্ত্র, পাথর ও ব্রোঞ্জের তৈরি বাসনপত্র থাকত। মৃত ব্যক্তির সঙ্গে কখনো বা 10-20 জন, কখনো বা শতাধিক মানুষকে সমাধিস্থ করা হতো। ইতিহাসে উল্লেখ রয়েছে মৃত ব্যক্তির আত্মাকে তারা সেবা ও রক্ষণাবেক্ষণ করবে। এদের মধ্যে আবার কিছু লোককে কবরস্থ করার আগে শিরচ্ছেদ করা হতো আর অন্যদের বেঁধে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। সেই সময়কার কিছু হাড় পাওয়া গেছে যার উপর এইরকম কথা লেখা আছে: পৃথিবীর বুকে যাতে বৃষ্টি নামে তার জন্য আমরা দাসকে পোড়াই এবং জীবন্ত কবর দেই। অনাবৃষ্টি ও বন্যার ভয়ে বাতাস, বৃষ্টি ও নদীর অশুভ দেবতার প্রতি বিশ্বাসের উদয় হয়েছিল তাদের মনে। এসব দেবতাদের মন তুষ্টির উদ্দেশ্যে বহু দাসকে পুড়িয়ে বা জীবন্ত অবস্থায় নদীতে ফেলে উৎসর্গ করা হতো। খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দে চীনের অর্থনৈতিক বিকাশ ও সমগ্র চীনে একটি অখণ্ড রাষ্ট্র গঠিত হয়। তখন হুয়াংহো নদীতে বাঁধ দেওয়া হয় বন্যা কবলিত এলাকার সমভূমি রক্ষা করতে। কালক্রমে চাষিদের দুঃখ দূর হলো। সমগ্র পূর্ব চীনে শস্যক্ষেত্র, ফল বাগান ঘেরা অসংখ্য জনবসতিপূর্ণ গ্রাম গড়ে ওঠে এবং ক্রমে ক্রমে বড় বড় শহর ও গড়ে ওঠে। সেখানে হাজার হাজার লোক বাস করত। চীনের প্রায় সবকটি রাষ্ট্রেই তখন অন্তকোন্দল লেগে থাকত। খ্রিস্টপূর্ব 3য় শতকে সবচেয়ে শক্তিশালী বড় রাজ্য ছিল ভসিন। বল প্রয়োগ ও কৌশল দ্বারা এবং বিভিন্ন রাজ্যের মধ্যে বহমান শত্রুতার সুযোগ নিয়ে ভসিনের রাজা সমগ্র চীন জয় করে নেন। খ্রিস্টপূর্ব 221 সালে তিনি নিজেকে ভসিন শি হুয়াংদি বা প্রথম ভসিন সম্রাট রূপে ঘোষণা করেন। দেশকে হুনদের হাত থেকে রক্ষার জন্য ভসিন শি হুয়াংদি প্রাচীর নির্মাণের আদেশ দেন। রণলিপ্সু হুন উপজাতি চীনের উত্তর দিকে যাযাবরের ন্যায় জীবনযাপন এবং প্রায় চীনের নগর ও গ্রামাঞ্চলের উপর ঝাঁপিয়ে পড়ত। প্রাচীর নির্মাণে অসংখ্য চাষি, দাস, সৈনিক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সমাবেশ করা হয়েছিল। চীনের উত্তর সীমানা বরাবর তারা মিনার সহ ঐতিহাসিক চীনের প্রাচীর তৈরি করে। প্রাচীরটি প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থে এত চওড়া ছিল যে একসাথে পাশাপাশি 5 জন অশ্বারোহী এর উপরে ঘোড়া ছুটিয়ে যেতে পারত। প্রাচীরটি পৃথিবীতে চীনের মহাপ্রাচীর রূপে খ্যাতি অর্জন করেছে। এই প্রাচীর নির্মাণ সময় লেগেছিল প্রায় 1500 বছর। চীনা সম্রাটগণ শুধু বহিঃশত্রুর বিরুদ্ধে স্বদেশকে রক্ষাতেই তুষ্ট ছিলেন না, নিজেদের দেশে বাইরে তারা বিভিন্ন দেশ দখল করে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী পর্যন্ত চীনের সিংহাসনে আসীন হুন বংশের সম্রাটেরাই বিশেষ করে পররাজ্য দখলের জন্য যুদ্ধাভিযান করতেন।
সশস্ত্র অসংখ্য চীনা যোদ্ধা হুনদের পরাজিত করে। প্রথম দিকে চীনা যুদ্ধাভিযানগুলো পরিচালিত হতো পশ্চিম দিকে হুন বংশীয় সম্রাটদের নির্দেশে এবং উদ্দেশ্য ছিল মধ্য এশিয়ার সমৃদ্ধ দেশগুলো দখল করা। এক সময় চৈনিক বাহিনী সামরিকভাবে যেসব স্থান দখল করতে সক্ষম হন, সমগ্র এশিয়ার উপর দিয়ে পূর্ব হতে পশ্চিমে বিস্তৃত সুদীর্ঘ বাণিজ্য পথটির নাম ছিল রেশমি মহাসরণী। এই পথ দিয়ে চীন থেকে মূল্যবান চীনাংশু সারা পৃথিবীতে চালান হয়ে যেত। রেশমের উৎপাদন প্রণালী চীনেরা গোপন রাখে এবং এই ব্যবসা থেকে তারা প্রচুর মুনাফা অর্জন করে। হুন রাজাদের শাসনামলে দাস দাসীদের ধন সম্পত্তি আরো বৃদ্ধি পায়, দাস মালিকদের ধন সম্পত্তি আরো বৃদ্ধি পায়। হুন রাজাদের শাসনামলে দাস মালিকদের ধন সম্পত্তি আরো বৃদ্ধি পায় এবং কৃষক ও দাসীদের মধ্যে বিরোধ বাড়ে। চীনে দাসের সংখ্যা তখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে। সম্রাটের মালিকানাভুক্ত যেসব খনি ছিল তাতে প্রায় 70,000 দাস কাজ করত। যাযাবরদের বিরুদ্ধে শুধুমাত্র এক সফল যুদ্ধাভিযানে চীনা বাহিনী 2 লক্ষ যুদ্ধাবন্দী তাড়িয়ে নিয়ে আসে। সেসব লোক খাজনা, জমির ভাড়া বা ধার পরিশোধ করতে পারত না, তাদেরকে দাস রূপে গণ্য করা হতো। এমনকি শিশু সন্তানকে দাস রূপে বিক্রি করে দিত। সামান্য কিছু অন্যায় করলে বিচারকগণ অপরাধীদেরকে এবং তাদের পরিবার সদস্যদের দাস বলে ঘোষণা করত। হাটে বাজারে যেমন গরু ছাগলের কেনাবেচা চলে, কল কারখানা থেকে তেমনি দাস মালিকরা অপরাধীদের দাস হিসেবে কিনে নিত। সেই যুগে কৃষক ও দাসরা দাস মালিকদের নাম দিয়েছিল বিবেকহীন, পরখাদ্য লোভী ইঁদুর। দরিদ্র নিঃস্ব লোকজন দাসেরা সবাই পাহাড় পর্বত এবং বন জঙ্গলে পাড়িয়ে বেড়াতো। কখনো কখনো একজোট হয়ে দাস মালিক আর আমলাদের উপর ঝাঁপিয়ে পড়ত। এইভাবেই চলতে লাগলো বেশ কিছু কাল। খ্রিস্টীয় 1ম শতাব্দীর প্রথম ভাগ চীন দেশে এক বিরাট অভ্যুত্থান হয়। ইতিহাসে এই বিদ্রোহের নামকরণ করা হয়েছে লাল ভ্রুর বিদ্রোহ। খ্রিস্টপূর্ব প্রায় 2য় সহস্রাব্দে তারা লিপিমালা উদ্ভাবন করে। অক্ষর হিসেবে ব্যবহার করত চিত্র সম্বলিত বর্ণমালা। চিত্রলিপির প্রতিটি অক্ষরে সমগ্র একটি শব্দ বোঝাত। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে চীন কাগজ আবিষ্কার করে। ছেঁড়া কাপড়, বাঁশ আর গাছের ছাল ও বাকল দিয়ে তারা কাগজ বানাতো। কাগজ আবিষ্কার চীনের বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। কম্পাস আবিষ্কারের কৃতিত্বও কেবল প্রাচীন চীনের। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টপূর্ব 1ম শতকের প্রারম্ভে বিখ্যাত ঐতিহাসিক সিমাৎ সিয়ান জীবিত ছিলেন। তিনি বহু লিখিত নথিপত্র অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করে তা অধ্যয়ন করেন। তিনি সমগ্র ভারত পরিভ্রমণ করে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করতেন। তিনি অতীতের ঘটনাবলী নিয়ে প্রচলিত পুরা কাহিনী লিপিবদ্ধ করে গেছেন। তিনি নিজেও ছিলেন বহু গ্রন্থের প্রত্যক্ষদর্শী সংরক্ষণকারী। তিনি সমগ্র জীবন সাধনা করে সিমাৎ সিয়ান নামক যে গ্রন্থ রচনা করেন। পরবর্তী চীনা ইতিহাসবিদগণ তার নামকরণ করেন ঐতিহাসিক কর্চা। সিমাৎ সিয়ান গ্রন্থে সত্যকে বিকৃত না করে এবং খারাপকে লুকিয়ে না রেখে যথাযথ সব লিখে গেছেন। সম্রাট এবং উচ্চপদস্থদের সম্বন্ধে তিনি ভয় পাননি। তিনি পরিণামে তাকে সম্রাটের কোপ দৃষ্টিতে পড়তে হয়েছিল। কনফুসিয়াস, বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াসের শিক্ষাকে সমীহ করার জন্য হুন রাজবংশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তাই তার শিক্ষায় ছিল সকলেই নিজ নিজ স্বার্থের পেছনে না ছুটে সুশৃঙ্খলিত সমাজের সভ্য হিসেবে দায়িত্বশীল আচরণ করবে। পেশাজীবী হিসেবে ব্যর্থ কনফুসিয়াস একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে ছাত্রদের শিক্ষা দিতেন। ছাত্ররা তার বাণীসমূহ একত্রিত করে দি অ্যানালেক্টস নামে এক বিখ্যাত বইয়ের সংকলন করেন। সিমাৎ সিয়ানের ঐতিহাসিক কর্চা থেকে এক শহরে প্রতি বছর নদীর জলদেবতার বিবাহ উৎসবের আয়োজন করা হতো। বৃদ্ধ পুরোহিতরা ও ধর্মযাজিকাগণ এ উপলক্ষে সর্বাপেক্ষা সুন্দরী একটি মেয়েকে জলে বিসর্জন দিত। তাছাড়া স্থানীয় অধিবাসীদের নিকট থেকে তারা এই বিবাহের জন্য এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করত যে নগরবাসীরা গরিব হয়ে যেতে লাগলো। ফলে রাজকোষে রাজস্ব আদায় পরিমাণে কমে এলো। সেই অঞ্চলের শাসক এতে করে চিন্তায় পড়ে গেলেন। একবার তিনি বিবাহ উৎসব দেখতে এলেন। কনেকে দেখে তিনি বললেন, বহু দেবতার যোগ্য সুন্দরী মোটেই নয়, তাই বরং প্রধান ধর্মযাজিকা দেবতার কাছে গিয়ে
যতক্ষণ না আরও সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলে আসুন। এই বলে তিনি প্রধান ধর্মযাজিকাকে নদীতে ডুবিয়ে দিতে হুকুম দিলেন। প্রধান ধর্মযাজিকা দীর্ঘক্ষণ পর্যন্ত ফিরে না আসায় তিনি তখন আরও 3 জন কনিষ্ঠা ধর্মযাজিকাকে পূর্ববর্তীনির খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। তারপর তিনি বললেন, ধর্মযাজিকারা নিশ্চয়ই দেবতাকে ঠিকমতো বুঝাতে পারছে না, ফলে বয়োবৃদ্ধ পুরোহিতদেরই তো শেষ পর্যন্ত যাওয়া দরকার। অতঃপর তিনি তাদেরও জলে ফেলে দিতে আদেশ করলেন। এরপর অবশ্য নদীর জলদেবের বিবাহ উৎসব পর্ব বন্দোবস্ত করার আর কোনো স্পর্ধা কারো কখনো হয়নি। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের পছন্দের কোন বিষয়টি আছে এখানে সেটা কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।